ভারতীয় নাগরিক বিজলি কুমার রায় জীবিত অবস্থায় হিন্দি ভাষায় বলতেন, আমাকে বাড়ি যেতে দাও, আমাকে ছেড়ে দাও। 2021 সালের মে-জুনের দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানা পুলিশের হাতে আটক হন অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়। তবে বিজলি কুমার রায় আটক হওয়ার ঠিক কতদিন পূর্বে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন তা জানা না গেলেও তার ভাই বদ্রী কুমার রায় বলেন, মানসিক ভারসাম্যহীন বিজলি কুমার রায় 2018 সালের দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। বিজলি কুমার রায়কে শরীয়তপুর জেলা আদালত 6 মাসের সাজা প্রদান করেন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে। আদালত তাকে সাজা খাটতে পাঠিয়ে দেয় চাঁপাই নবাবগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। সাজার মেয়াদ শেষ হলে চাঁপাই নবাবগঞ্জ কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ ও বিজিবি মিলে বিজলি কুমার রায়কে ভারতে ফেরত পাঠাতে চেয়েছিলেন, কিন্তু সে সময় বিজলি কুমার রায়ের কোনো বৈধ কর্তৃপক্ষ না থাকায় ভারতের পুলিশ ও বিএসএফ তাকে গ্রহণ করতে অপারগতা জানায়। ফলে মানসিক ভারসাম্যহীন বিজলি কুমার রায় চাঁপাই নবাবগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকে। বিজলি কুমার রায়ের ভারতে ফিরে যাওয়ার ব্যাপারটি প্রায় অসম্ভব হয়ে পড়ে, কিন্তু না, তার পরিবারকে খুঁজে দিতে পারেন এমন একজন মানুষ যার নাম মোহাম্মদ শামসুল হুদা। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের থেকে একজন বন্দী ছিলেন, ভারতীয় বন্দী, যার নাম ঠিকানা সঠিক না থাকায় তার পরিবারের কাছে সে ফিরতে পারছিল না। তো গত ডিসেম্বরের 26 তারিখে তার পরিবারকে খুঁজে পাওয়া যায়। খুঁজে পেয়ে আমরা তার একটা প্রস্তুতি চলছিল তাকে ফেরত করার। ইতিমধ্যে সে অসুস্থ হয়ে নিউমোনিয়া আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে মারা যান। তা মারা যাওয়ার পর তাকে তার পরিবারকে অবহিত করা হয়। অবহিত করার পর আমরা আবার নতুন করে তাকে কাগজপত্র রেডি করে আজকে তাকে তার ভাইয়ের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। যিনি ভারত বাংলাদেশ দুই দেশের হারিয়ে যাওয়া মানুষের ঠিকানা খুঁজে বাড়িতে ফেরত পাঠাতে সহায়তা করেন এবং ইতিমধ্যে এ ধরনের অভিজ্ঞতা তার রয়েছে। চুয়াডাঙ্গার জেল সুপারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার জানতে পারেন শামসুল হুদার এ ধরনের মানবিক কার্যক্রমের অভিজ্ঞতার কথা। পরে চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার শামসুল হুদাকে ভারতীয় বন্দী 11 জনের একটি তালিকা পাঠান, তার মধ্যে বিজলি কুমার রায় একজন। জাজিরা থানা পুলিশের মামলার নথিতে যে নাম ঠিকানা পাওয়া গেছে তাতে বিহার রাজ্যের বাসিন্দা এটাই বোঝা গেছে। এর বাহিরে জেলা, থানা, গ্রাম কিছুই বোঝা যাচ্ছে না। শুরু হলো শামসুল হুদার যুদ্ধ, বিজলি কুমার রায়ের পরিবারকে খুঁজে বের করা। মামলার নথির ভুল ঠিকানা বিহার রাজ্যের জেলা, থানা ও গ্রামের সাথে মিলাতে মিলাতে অবশেষে গত বছরের 26 ডিসেম্বর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলে তারা বিজলির পরিবারের সন্ধান দেয়। বিজলির পরিবারের সন্ধান পাওয়া গেছে কথাটা বলতে যতটা সহজ, বাংলাদেশে বসে ভারতের বিহারে কোনো এক গ্রামের বাসিন্দাকে খুঁজে বের করা অতটা সহজ নয়। যাই হোক, 29 ডিসেম্বর বিজলি কুমার রায়ের যাবতীয় অফিসিয়াল নথি ঢাকার ভারতীয় দূতাবাসে ইমেইল করে পাঠানো হয়। এরপর বিজলির ভাই বদ্রী রায় মাঝে মধ্যেই শামসুল হুদাকে ফোন করে খোঁজখবর নিতেন। জি बद्री बाबू, प्रणाम। प्रणाम प्रणाम। क्या हाल चाल है, बोलिए, ठंडा कैसे है? क्या सब हुआ प्रक्रिया अभी तक? अभी तक तो मैंने पर्ची डाल दिया हाई कमीशन में, अच्छा। तो मेरे को कोई इन्फॉर्मेशन, अपडेट इन्फॉर्मेशन नहीं है। तो वो चिट्ठी बिहार जाएंगे, बिहार से पुलिस के पास आएंगे, एसपी के पास आएगा, उसके बाद थाने जाएंगे, थाने से वेरीफाई होगा आपका घर। फिर वेरीफाई करके फिर लौटा देगा? हाँ, उसके बाद वो जो चिट्ठी बांग्लादेश लौटेंगे तब फाइनल होगा कब जाएंगे वो लोग। বদ্রী বেশ কয়েকবার অনুরোধ করেছিলেন তার ভাইয়ের সঙ্গে কথা বলতে, কিন্তু জেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় সরাসরি তার সঙ্গে কথা বলে দেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে দেখতে কেমন এরকম কয়েকটি ছবি বদ্রী রায়কে পাঠানো হয়েছিল। গত 15 জানুয়ারি বদ্রী রায় শামসুল হুদাকে ফোনে জানান বাংলাদেশ থেকে কেউ একজন তাকে ফোন করেছিলেন। শামসুল হুদা সেই নম্বর নিয়ে যোগাযোগ করলে জানতে পারেন নাম্বারটি রাজশাহী জেল সুপারের। জেল সুপার শামসুল হুদাকে বলেন, ভাই, একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিজলি কুমার রায় গত 4 দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। 15 জানুয়ারি তার মৃত্যু হয়েছে।
আমি বদ্রি রায়কে ফোন দিয়েছিলাম, কিন্তু ভাষাগত সমস্যার কারণে বলতে পারিনি। জীবিত বিজলিকে বাড়ি ফেরানোর লড়াই সেখানেই শেষ হয়। তবে শামসুল হুদা বিজলির মরদেহ পরিবারের কাছে পৌঁছাতে আরেক লড়াইয়ে নামেন। তাৎক্ষণিক ভারতীয় দূতাবাসে বিষয়টি জানান। পাশাপাশি রাজশাহী জেলারকে মৃত্যুর বিষয়টি কারা অধিদপ্তরের মাধ্যমে হাই কমিশনকে অবহিত করারও অনুরোধ জানান। 16 জানুয়ারি সিনিয়র জেল সুপার রত্না রায় চিঠিতে কারা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেন। এরপর কারা মহাপরিদর্শক দপ্তর থেকে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে চিঠিটি দূতাবাস কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়। ঢাকায় ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ গত 12 ফেব্রুয়ারি বিজলি রায়ের মরদেহটি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি পরিপত্র জারি করে। দূতাবাসের পাঠানো চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে কারা অধিদপ্তরের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছানোর জন্য প্রতিটি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে থাকেন শামসুল হুদা। অবশেষে 3 মার্চ হাইকমিশন থেকে পাওয়া চিঠিটি কারা অধিদপ্তরে পাঠানো হলে তার ভিত্তিতে বিজলি রায়ের মরদেহ ছাড়পত্র রাজশাহী জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন বিষয়টি নিয়ে শামসুল হুদা রাজশাহী জেলা কারাগার কর্তৃপক্ষের ডেপুটি জেলার হানিফ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। ডেপুটি জেলার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর বিজিবির রাজশাহী বিভাগের 59 ব্যাটালিয়নের অধিনায়কের মাধ্যমে মরদেহ হস্তান্তরের তারিখ নির্ধারণ করার লক্ষ্যে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধানকে চিঠি পাঠানো হয়। ইতিমধ্যে ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ মৃতদেহটি রাজশাহী থেকে বিহারের মুজাফফরপুর জেলার মিনাপুরে পৌঁছানোর জন্য দুই দিক দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখে। তারপর শুরু হয় অপেক্ষা। 2 মাস রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রক্ষিত থাকার পরে অবশেষে বিএসএফ এর কাছ থেকে তারিখ পাওয়ায় শুক্রবার 14 মার্চ ইমিগ্রেশন শেষ করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও বিজিবির রাজশাহী বিভাগের 59 ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ভারতের বিএসএফ ও মালদা থানার পুলিশের উপস্থিতিতে বিজলি কুমার রায়ের ভাই বদ্রি রায় মরদেহটি কফিন খুলে নিশ্চিত হয়ে বেলা 2টার দিকে মরদেহটি গ্রহণ করেন। শামসুল হুদার প্রায় 3 মাসের অক্লান্ত পরিশ্রমে জীবিত বিজলি কুমার রায়কে দেশের মাটিতে ফেরত পাঠাতে না পারলেও মৃত পাঠাতে সক্ষম হয়েছেন। এটাই সত্যিকারের মানবতা।